মনে হয় এই সমস্ত মেঠো কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নাই, এবং কোনো দায়িত্বশীল কোনো বড় সংগঠন এরকম কথা বলেছে এটা আমার কাছে মনে হয় না। এগুলো মেঠো কথা, কত লোক কত রাস্তায় কত কথা বলে, ক্যানভাসাররা কত কথা বলে, ছোট ছোট অনেক সংগঠন আছে আমাদের সমাজে। সদস্য সচিব বলেছে যে ইয়ের আগে নির্বাচন হবে না, বিচারের আগে নির্বাচন হবে না, এরকম বলেছে। হ্যাঁ, এই বিচার ছাড়া কোনো নির্বাচন নয় না, সেটা তারা বলতে পারে, বিচারের আগে হবে না আর বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, সেটা দুইটা কনোটেশন আলাদা। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন দরকার, নির্বাচনের আগেই বিচার হতে হবে। এবং না, এটা কোনো দায়িত্বশীল কথা না, এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও বলেনি। যারা স্টেক হোল্ডার, এখানে যারা ইলেকশন করছে, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, কেউ এরকম দাবি করেছে এটা আমার জানা নেই। সুতরাং নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, নির্বাচন হওয়া অপরিহার্য, নির্বাচন ছাড়া কোনো গতি নাই সকলকে, এবং সকলের স্বার্থ এখন নির্বাচন। প্রতিটা পক্ষ যারা রাজনীতির মধ্যে আছে তাদের প্রত্যেকেরই স্বার্থ এখন নির্বাচন না হলে, আমি দেখেন আমি কতগুলো কথা বলি, আমরা তো কতগুলো পেরিফেরিয়াল বিষয় নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু উপলক্ষ, এগুলো হচ্ছে উপলক্ষ, মূল লক্ষ্য না। যা ঘটছে আমাদের সমাজের দেহে, যা যা ঘটছে এখন, এই হত্যা বলেন, আক্রমণ বলেন, হামলা বলেন, অগ্নিসংযোগ বলেন, আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা কিন্তু আছি। এখন সবচাইতে বেশি যেটা দরকার, বাংলাদেশ একটি নেতৃত্বের সংকটে, ভয়াবহ নেতৃত্বের সংকটে আছে। দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, সামাজিক সংগঠনগুলো পরস্পরের বিরুদ্ধে কথা বলছে। একটা জাতির যে কোর ভ্যালু, একটা লক্ষ্য নির্ধারণ করা, একটা দিকে নিয়ে যাওয়া, সেই নেতৃত্বের কিন্তু আজকে অভাব বাংলাদেশে। প্রথম যেটা দরকার, সর্বপ্রথম সর্বাগ্রে প্রথম সমস্যা হচ্ছে এখানকার নেতৃত্বের সংকট দূর করতে হবে। নেতৃত্বের সংকট দূর করা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমরা তো বলি একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা মানে অস্থায়ী, অন্তর্বর্তীকালীন, সাময়িক সময়ের জন্য একটা সরকার। সেই সরকার তো কতগুলো একেবারে সুনির্দিষ্ট কিছু পেরিফেরি আছে, তার মানে ম্যান্ডেট নিয়ে এসছে। এই সরকার কিন্তু জাতির সংকট মোকাবেলা করতে পারবে না। একটা নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটাই হচ্ছে সরকারের একমাত্র কাজ। কিন্তু একটি গণতান্ত্রিক জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সরকারকে আসতে হবে, এবং এর মাধ্যমে জনগণের কাছ থেকে আমাদের রায় নিতে হবে, ম্যান্ডেট নিতে হবে, তারা জাতীয় পর্যায়ের লিডারশিপ, নেতা নেতৃত্ব ঠিক করে দেবে। এটা হচ্ছে একেবারে অপরিহার্য হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই হবে না। আজকে জাতীয় নেতৃত্বের চরম সংকট। কালকে দেখলাম, ওই যে আমিও ছিলাম, আপনিও ছিলেন, ওই মিল্লাত সাহেবও ছিলেন, একটা আলোচনা সভা হলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। কিন্তু সবাই কিন্তু যারা বৈরী ছিল, যারা চায় না, তারাও কিন্তু বলেছে নেতৃত্বের সংকট, এবং সকলেই কিন্তু আশা করছে যে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন, এবং আসলে এই নেতৃত্বের সংকটটা দূর হবে। এটা কিন্তু তারাও বলেছেন, যারা তারেক রহমানকে যত ধরনের মানে কি বলা যায়, যত মানে চরিত্র চিত্রণ যত খারাপভাবে করা যায়, তারকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত চেষ্টা যারা করেছে, তারাও কিন্তু বলছে যে আমরা আশা করি আসলে নেতৃত্বের সংকটটা দূর হবে। এবং এই নেতৃত্বের সংকট এটা কোনো ব্যক্তির প্রতি মোহনই আমি বলছি না, এটা হচ্ছে জাতির দিকে যদি আপনি তাকান, দেশের দিকে যদি তাকান, দেশের বর্তমানের দিকে যদি তাকান, দেশের ভবিষ্যতের দিকে যদি তাকান, ভয়াবহ একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। আমাদের কোনো দিক নির্দেশনা, ক্যাপ্টেনহীন একটা উত্তাল সমুদ্র, তার মধ্যে ক্যাপ্টেনহীন একটা জাহাজ চলছে। কিন্তু এটা যে কাউকেই একটা নেতৃত্বে আসতে হবে, জনগণ মেনে নেয় এরকম একটা নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের ভোটের ভিতরে একটা ক্যাপ্টেন্সি এখানে ডেভেলপ করতে হবে। এটা হলো প্রথম সমস্যা। এটা না হলে আপনি কিছুই করতে পারবেন না। আমরা যে বিষয়ে এর আগে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে আমি একটি সংগঠনের দু একজন নেতার মন্তব্য নিয়ে, তরুণ নেতার মন্তব্য দেখে আমি কথাটি এনেছিলাম। আমি একটু আপনার কাছ থেকে মারুফ কামাল খান জানতে চাই, আপনি দীর্ঘদিন কাজ করছেন গণমাধ্যমে, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করেছেন অনেকের সাথে। আপনি কি একটু বলবেন যে বিশেষ কোনো সংগঠনের আমরা দেখছি যে কারো খুব ক্ষোভ, এই যে পত্রিকা দুটোর কথা আমরা বলছি, যে পত্রিকা দুটোর ভবনে আগুন দেওয়া হয়েছে, এই ক্ষোভের নেপথ্যে কারণটা কি? কারণ আছে, এবং আমারও ক্ষোভ আছে, আপনারও নিশ্চয়ই আছে। আমি কতগুলো জিনিস হলো কি, আমরা একটা কালপর্ব অতিক্রম, যখন বাংলাদেশ স্বাধীন হবার আগে, আপনার মনে থাকার কথা, 1969 সালে যে এখানে ছাত্রগণ অভ্যুত্থান যখন হয়, তখন 21শে জানুয়ারি পল্টন ময়দানে একটা সর্বদলীয় সভা হয়েছিল। সেই সর্বদলীয় সভায় মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতায় তিনি 2টা পত্রিকার নাম উল্লেখ করে এদেরকে গণবিরোধী ভূমিকার দায়ে অভিযুক্ত করেছিলেন। সেই 2টা পত্রিকার নাম হচ্ছে দৈনিক পাকিস্তান এবং
মর্নিং নিউজ, দুটো পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেছিলেন যে এটা গণবিরোধী এরা। তারপরে মৌলানা ভাসানীর যেটা স্টাইল, উনি তার কর্মসূচি যেভাবে থ্রো করতেন, যেভাবে তিনি উদ্দীপ্ত করতেন, তার একটা নিজস্ব স্টাইল ছিল। সেই স্টাইলে কিছুক্ষণ পর তিনি বললেন যেখানে যেখানে আইয়ুবের মোনেমের ভিত্তি আছে সেগুলো জ্বালাইয়ে পড়ে ছারখার করে দাও। এটা হচ্ছে 21শে জানুয়ারি 1969 সাল। তার ওই সভা থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, 3 দিন হরতালের কর্মসূচি দেওয়া হয়। 24 তারিখে মতিউর নবকুমার ইনস্টিটিউটের ছাত্র পুলিশের গুলিতে সে শহীদ হন। তারপরে অঘোষিতভাবে পল্টনে একটা বিশাল সমাবেশ হয়ে যায়, ছাত্র গণসমাবেশ। এটা ঘোষিত ছিল না, এই কর্মসূচির মধ্যে ছিল, হয়ে যায়। এবং সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়, ওই যে মৌলানা সাহেব 3 দিন আগে বলেছিলেন। এবং আগুন লাগিয়ে দেওয়া হয় জনতা, দৈনিক পাকিস্তান এবং মর্নিং নিউজ দুটো ভস্মীভূত হয়। এবং তার পাশে একটা পেট্রোল পাম্প ছিল, সেটাও হয়। লুটপাটও শুরু হয় চারদিকে, যা হয় আর কি ধরনের ঘটনা হলে চারদিকে লুটপাট, এটা হয়েছিল। কিন্তু সেটা ছিল একটা ঔপনিবেশিক শাসনামল। ঔপনিবেশিক শাসনামলে এ ধরনের ঘটনা ঘটেছে এবং এটা জনরোষের বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখেছি। আমরা যখন দেশটা স্বাধীন করেছি তখন আমরা এমন একটা সমাজ চেয়েছি যেখানে সমস্ত মত প্রোটেক্টেড থাকবে। যেমন প্রথম আলো, ডেইলি স্টার, প্রত্যেকটা সংবাদপত্রের কিন্তু একটা নিজস্ব দর্শন আছে, প্রত্যেকটা সংবাদপত্রে একটা নিজস্ব এডিটোরিয়াল পলিসি আছে, আপনি জানেন। সেই এডিটোরিয়াল পলিসির দ্বারা তারা গাইডেড বাই দি পলিসি, তারা সেভাবে পরিচালিত হয়। সেই পলিসি আমার পছন্দ না হতে পারে। এবং কালকের আলোচনায় আপনি দেখেছেন তারা কিন্তু কেউ কেউ বলেছে আমাদেরকে কিন্তু আবার ওই যে ক্রিটিসিজমের রাইট থাকতে হবে। তো ক্রিটিক্যাল ক্রিটিসিজম করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে ক্রিটিক্যাল ক্রিটিসিজম আর বৈরিতা, কারো চরিত্র হনন করা, কাউকে ধ্বংস করে দেওয়া। আর এখানে আরেকজন প্রবীণ সাংবাদিক বলেছেন যে আপনি ওপিনিয়নের দিক থেকে কিন্তু আপনার স্বাধীনতা আছে, কিন্তু ফ্যাক্ট ইজ সেক্রেট। অর্থাৎ তথ্য হচ্ছে সবসময় পবিত্র, তথ্যের পবিত্রতা এটা রক্ষা করতে হবে। কিন্তু আমাদের মিডিয়া তো তথ্যের পবিত্রতা রক্ষা করেনি, মিথ্যাচার করেছে। আজকে বাংলাদেশে যে অবস্থা, আজকে এই অবস্থার জন্য আপনি বলেন তো বুকে হাত দিয়ে 2-4টা মিডিয়া কি দায়ী না? বহুলাংশে দেয়। বাংলাদেশকে এখানে গণতন্ত্র ধ্বংসের জন্য কি তারা দায়ী না? বাংলাদেশে যে 1-11 নামে যে অবৈধ শাসন বাংলাদেশের গণতন্ত্র, সমস্ত রীতিনীতি, সমস্ত প্রথা প্রতিষ্ঠান ধূলিসাৎ করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে, এটা নিয়ে আসার জন্য তারা দায়ী না? তারা কি গণতন্ত্রে বিশ্বাস করেছে? কিন্তু তারপরেও আমরা চাই তাদের এই ধরনের ইভিল ডিজাইন নিয়েও তারা একটা মতামত ধারণ করে, এই মতামতকে আমরা প্রোটেক্ট করতে চাই। কোনো ভবন উড়িয়ে দেওয়া হোক, কোনো ভবন গুড়িয়ে দেওয়া হোক, ভবন অগ্নিসংযোগ করা হোক, সেটা যেই করুক, কোনো উস্কানি দিয়ে সেটা করা হোক, যেই করুক না কেন, এটা তো তদন্তাধীন বিষয়। তদন্ত হোক, তদন্তে বের হবে। শিবিরের ছেলেরা উস্কানি দিয়েছে, এর বাইরেও অনেকে উস্কানি দিয়েছে, দেশের বাইরে থেকে ওই কি অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট তারা উস্কানি দিয়েছে। বলা হচ্ছিল এই যে এটা এখন আপনারা যান ইয়েতে যান, কি বলে ওটাকে, প্রথম আলোতে যান, তারপর প্রথম আলো ইজ ডান, এখন যান ইয়েতে, কি বলে ওটাকে, ডেইলি স্টারে। এগুলো তো আমরা দেখেছি, শুনেছি। শিবির করেছে, বাইরে থেকে করা হয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্টরা, যেটা আমাদের মততন্ত্র যারা প্রমোট করে তারা করেছে। এবং আমি এমনও শুনেছি যে মোহাম্মদপুরের ওই যে বিহারি ক্যাম্প থেকে বিশেষ একটি রাজনৈতিক দল, গুপ্ত রাজনৈতিক দল, তারা এখানে গুন্ডা ভাড়া করেছে, লোক ভাড়া করেছে এবং তাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই অপারেশনে অংশ নেওয়ার জন্য। এটা হচ্ছে মানে আওয়ামী লীগের মোহাম্মদপুর এলাকার ক্যাডাররাই এটা করেছে। এর ভিতরে লোক ঢুকিয়ে দেওয়া এবং তাদেরকে দিয়ে একটা মব তৈরি করা, উস্কানি দেওয়া, উস্কানিতে যারা যাচ্ছে ওইদিকে তাদের সঙ্গে আরো গিয়ে লুটপাটে অংশ নেওয়া, আরো বড় করে অগ্নিসংযোগ করা, অনেক আছে। তবে এগুলো মন্তব্য হচ্ছে সুইপিং মন্তব্য, এটা আমি করতে চাইনি এ কারণে যে এটা তো তদন্তাধীন একটা বিষয়, তদন্ত হচ্ছে এবং তদন্তকে প্রভাবিত করে এমন কোনো মন্তব্য আমি করতে চাই না। যারা মানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে তদন্তের আওতায় আনা হোক, সেটা যে দল মত নির্বিশেষে যে দলই করুক না কেন, শিবির হোক, অশিবির হোক, যেই হোক, তাদেরকে তদন্তের আওতায় এনে, এটা গভর্নমেন্টের দায়িত্ব, তদন্ত সংস্থার দায়িত্ব, তাদেরকে তদন্তের আওতায় এনে তাদের চেহারা উন্মোচিত করা, তাদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় নিয়ে আসা, এটা অবশ্য কর্তব্য। এটা না হলে আমরা যতই বলি অপরাধী উৎসাহিত হতে থাকবে।